প্রিয় শিক্ষার্থীরা, আমরা আমাদের নিয়মিত আয়োজনে অনলাইন ক্লাসে আবারও তোমাদের সামনে উপস্থিত হয়েছি। তোমাদের সাথে আমার নিয়মিত ক্লাস হচ্ছিল, সেটা ছিল যুক্তিবিদ্যা প্রথম পত্রের প্রথম অধ্যায় নিয়ে আলোচনা। আমরা এইচএসসি প্রোগ্রামের যুক্তিবিদ্যা প্রথম ও দ্বিতীয় পত্র নিয়ে নিয়মিত ক্লাস আয়োজন করেছি। এর ধারাবাহিকতায় আজকে আমরা আলোচনা করতে যাচ্ছি, নতুন একটি অধ্যায় শুরু করতে যাচ্ছি। তোমাদের সিলেবাস অনুযায়ী বর্তমান কোভিড-19 পরবর্তী সময়ে যে অধ্যায়গুলো আছে তোমাদের সিলেবাসে, সেই অধ্যায়গুলো নিয়ে ধারাবাহিকভাবে আলোচনা করব। তো এই ক্লাসটা যখন অফলাইন ছিল, তখন আমি যখন ক্লাস নিচ্ছিলাম, তো আমি ক্লাস নিতে গিয়ে শিক্ষার্থীদের মধ্য থেকে একজনকে জিজ্ঞেস করলাম, তোমার নাম কি? তো সে উত্তর দিল, তার নাম হচ্ছে সীমা। তো আমরা জানি সীমা মানে হচ্ছে কোনো কিছুর সীমারেখা টানা বা শেষ প্রান্ত, এরকম হচ্ছে সীমা। তো আমাদের কথার উত্তরে বা শিক্ষার্থী প্রশ্নের উত্তরে আশা করি তোমরা বুঝতে পারছো যে আমরা কি নিয়ে আজকে আলোচনা করব। আমরা আজকে আলোচনা করব পথ বা প্রান্ত বা সীমা। আচ্ছা, আমরা জানি পথ শব্দের ইংরেজি প্রতিশব্দ হচ্ছে টার্ম। টার্ম শব্দটি এসেছে ল্যাটিন টার্মিনাস থেকে, যার অর্থ হচ্ছে প্রান্ত বা সীমা। তো পদ যদি আমরা বলি, বাংলা ব্যাকরণে পদ কবিতার লাইন বা কবিতার ছন্দকেও পদ বলা হয়। আমরা চর্যাপদের নাম শুনেছি। চর্যাপদ থেকে বাংলা সাহিত্যের সৃষ্টি হয়েছিল, শুরু হয়েছিল, যেখানে বাংলার আলোচনা, বাংলার জন্ম হয়েছিল। তো সেখানেও আমরা দেখেছি পদের আলোচনা। তো এই পদ সেই আর যুক্তিবিদ্যার পদের মধ্যে পার্থক্য কি? যুক্তিবিদ্যার পদের মধ্যে আমরা যাদের আলোচনা করব, উদ্দেশ্য পদ, বিধেয় পদ। সেই উদ্দেশ্য পদ, বিধেয় পদ যেগুলোকে আমরা বাংলা ব্যাকরণে পড়েছি। পদ কত প্রকার? দুই প্রকার। কি কি? উদ্দেশ্য পদ ও বিধেয় পদ, এটা আমরা জানি। তো দেখা যাক পদের সংজ্ঞায় কে কি বলেছেন। পদের সংজ্ঞা হচ্ছে এমন, যে শব্দ বা শব্দ সমষ্টি কোনো যুক্তিবাক্যের উদ্দেশ্য বা বিধি হিসেবে বসে বা বসতে পারে, অথবা ব্যবহার হয় বা ব্যবহৃত হতে পারে, এমন শব্দ বা শব্দ সমষ্টিকে যুক্তিবাক্যে পদ বলা হয়। কখনো কখনো পদ হচ্ছে একটি শব্দ, আবার কখনো কখনো পদ হচ্ছে একাধিক শব্দ। একটি শব্দ দিয়ে পদ গঠিত হয়, একাধিক শব্দ দিয়েও পদ গঠিত হয়। তো যখন একটি শব্দ দিয়ে পদ গঠিত হয়, সেগুলোকে আমরা জানি একশাব্দিক পদ বলা হয়। বেশি শব্দ দিয়ে পদ গঠিত হলে সেগুলিকে বহুশাব্দিক পদ বলা হয়। তো মূল কথা হচ্ছে যে সে যুক্তিবাক্যের উদ্দেশ্য এবং বিধেয় হিসেবে বসতে পারে কিনা, বা তার বসার যোগ্যতা থাকে কিনা। যদি যুক্তিবাক্যে ব্যবহার হওয়ার জন্য তার যোগ্যতা থাকে, তাহলে সে হচ্ছে পদ। এখানে আমরা লেটা ও ম্যাকবেথের সংজ্ঞাটা আলোচনা করতে পারি। লেটা ও ম্যাকবেথ কি বলে? একটি পদ হলো একটি যুক্তিবাক্যের উদ্দেশ্য বা বিধেয়। যুক্তিবাক্যে যার সম্পর্কে কিছু বলা হয় এবং যা কিছু বলা হয় তার জন্য এই পদ ব্যবহৃত হয়। তাহলে লেটা ম্যাকবেথের কথাটা কি? একটি পদ হচ্ছে একটি যুক্তিবাক্যের উদ্দেশ্য বা বিধেয়। মানে যুক্তিবাক্যের উদ্দেশ্য বা বিধেয় হিসেবে বসে বা বসতে পারে এমন শব্দগুলোকে পদ বলা হচ্ছে। যুক্তিবাক্যে যার সম্পর্কে কিছু বলা হয় এবং যা কিছু বলা হয় তার জন্য এই পদ ব্যবহৃত হয়। যার সম্পর্কে বলা হয় সেটা হচ্ছে উদ্দেশ্য পদ, আমরা উদ্দেশ্য পদের সংজ্ঞায় যাব, এবং যার সম্পর্কে বলা হয় সেটা হচ্ছে বিধেয় পদ। আমরা জানি প্রত্যেকটি পদ সবসময় একটি চিন্তার বিষয় বা বস্তু হয়। এই বিষয়কে বাস্তবে অস্তিত্বশীল হতে হবে এমন কোনো কথা নেই। কখনো কখনো চিন্তার বিষয় বাস্তবে অস্তিত্বশীল হয়, কখনো 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 সেটা তোমার কাল্পনিক বিষয় হতে পারে।
আচ্ছা, এখন কথা হচ্ছে যে চিন্তা আর কল্পনা। চিন্তার প্রকারভেদের মধ্যে আমরা কল্পনা পড়েছি প্রথম অধ্যায়ে। কল্পনাটা হচ্ছে এমন যে তোমার মস্তিষ্কে যে ধারণা আছে সেই ধারণার সাথে তুমি কোনো কিছু সংযোজন অথবা কিছু বিয়োজন করে সেটাকে তোমার পছন্দ মতো করে দাঁড় করাও। কোনো একটা বিষয় যেটা তোমার মস্তিষ্কে আছে, কোনো একটা বস্তু যেটা তোমার মস্তিষ্কে আছে, মনে করো তুমি মানুষ সম্পর্কে তোমার ধারণা আছে, এখন তুমি তোমার ইচ্ছে মতো তুমি মানুষের ধারণা তোমার মাথায় আছে, পাখির ধারণা তোমার মাথায় আছে, পাখির দুটি ডানা আছে, সেটা তুমি তোমার কল্পনা শক্তির সাহায্যে পাখির ডানাগুলি মানুষের সাথে জুড়ে দিলে এবং তুমি ভাবছো তুমি উঠছো। এর কল্পনা সাধারণত এরকম হয়, মানুষ আনন্দ পাওয়ার জন্য, বিনোদন নেয়ার জন্য কল্পনা করে। তবে কখনো কখনো সেটাকে বিয়োজনও করা হয়, যদি চিন্তার ক্ষেত্র বেশি কঠিন হয়ে যায় তখন সেখান থেকে কিছু বিয়োজন করেও মানুষ সুখ পেতে চেষ্টা করে। মূলত মানুষ তার সুখ পাওয়ার জন্য কল্পনা করে থাকে। কল্পনার বাস্তব অস্তিত্ব খুবই কম থাকে। তবে যে বিষয়টা এখানে হচ্ছে যে পদ সবসময় তোমাকে বাস্তব অস্তিত্বশীল হতে হবে এমন কোনো কথা নেই, সেটা তোমার কল্পনাতে থাকলেও চলবে। কারণ আমরা জানি যুক্তিবিদ্যায় প্রথম পত্র যে অংশ নিয়ে আলোচনা করে সেটা হচ্ছে অবরোহ যুক্তিবিদ্যা। মূলত এটা হচ্ছে এরিস্টটলীয় যুক্তিবিদ্যা। অবরোহ যুক্তিবিদ্যার জনক হচ্ছেন এরিস্টটল। তো এরিস্টটলীয় যুক্তিবিদ্যা হচ্ছে আকারগত সত্যতা প্রমাণ করে। এরিস্টটলীয় যুক্তিবিদ্যার কাজ হচ্ছে আকারগত সত্যতা প্রমাণ করে। তুমি তোমার ধারণাকে যদি প্রমাণ করতে পারো, অর্থাৎ নিয়ম কানুন মেনে, সহানুমানের কথা আমরা বলেছি গত ক্লাসে, সহানুমানে আকারগত সত্যতার উপর জোর দেওয়া হয়। যদি তুমি আকারগত বা ধারণাগত সত্যতা প্রমাণ করতে পারো, নিয়ম সে মেনে চলে, তাহলে সেটা সত্য হয়, যুক্তিটি বৈধ হয়। আচ্ছা, একটি পদে আত্মগত বস্তুগত উভয় প্রকার দিক থাকে। তোমার ধারণায় থাকতে পারে, বাস্তব অস্তিত্বশীলও হতে পারে। আচ্ছা, এবার দেখো পদের ব্যবহার কিভাবে হয়। পদের ব্যবহার দুই প্রকারে হয়। একটি হচ্ছে ব্যাপক অর্থে পদ হয়, সংকীর্ণ অর্থে পদ হয়। ব্যাপক অর্থে পদ কোনগুলো? যে শব্দ বা শব্দ সমষ্টিগুলো দ্বারা যুক্তিবাক্য গঠন করা যায়, এমন শব্দ বা শব্দ সমষ্টিকে ব্যাপক অর্থে পদ বলা হয়। অর্থাৎ তাদের দিয়ে যুক্তি বাক্য গঠন করে দেখাতে হবে এমন না, কিন্তু সেই শব্দগুলো দিয়ে চাইলে আমরা যুক্তি বাক্য গঠন করতে পারি। কোনো কোনো যুক্তিবিদ বলেন যে যুক্তিবাক্যের উদ্দেশ্য বা বিধেয় রূপে ব্যবহারযোগ্য শব্দ বা শব্দ সমষ্টিকেই শুধু পদ বলা হয়, শব্দ সমষ্টিকেই পদ বলা হয়। এখানে তুমি যেমন আমি কিছু লিখেছি, বই কলম, তুমি মানুষ, গাছপালা, পাখি, নদী নালা, যা যে শব্দগুলি অর্থপূর্ণ হতে পারে, যাদের অর্থ আছে, নিজস্ব অর্থ আছে, অস্তিত্ব প্রমাণ করতে পারে বা আকারগতভাবেও সে অবস্থান করতে পারে, ধারণায় অবস্থান করতে পারে, সেই সকল শব্দকে বা সেই সকল শব্দ বা শব্দ সমষ্টি পদ। তাহলে কি কথা হচ্ছে যে সে অস্তিত্বশীল হতে পারে, সে তোমার ধারণায় থাকতে পারে, সেই সকল শব্দ বা শব্দ সমষ্টি বস্তু বা ঘটনার প্রতিচ্ছবি হয়, তখন সেটাকে তুমি পদ বলো। আর সংকীর্ণ অর্থে পদ হচ্ছে, যারা সংকীর্ণ, যে সকল যুক্তিবিদ পদকে সংকীর্ণ অর্থে বলেছেন, তাদের মতে যুক্তি বাক্যে উদ্দেশ্য বা বিধেয় রূপে প্রকৃতই ব্যবহৃত হয়েছে শুধু এরূপ শব্দ বা শব্দ সমষ্টিকে পদ বলে। তাহলে আমরা কি দেখতে পাচ্ছি এখানে? সংকীর্ণ অর্থে পদ হচ্ছে, কোনো কোনো যুক্তিবিদ বলেছে যে আমরা পদ বলতে সেগুলিকেই বুঝবো যেগুলি যুক্তি বাক্যেই ব্যবহৃত হয়েছে। যুক্তি বাক্যে ব্যবহৃত না হলে কোনো শব্দকে আমরা পদ বলবো না। ব্যাপক অর্থে আমরা কি পেলাম? যে সকল শব্দ সমষ্টি দ্বারা আমরা চাইলে যুক্তি বাক্য গঠন করতে পারবো, যুক্তি বাক্যের উদ্দেশ্য বা বিধেয় হিসেবে বসাতে পারবো, যুক্তি বাক্যে ব্যবহার করতে পারবো উদ্দেশ্য বিধেয় হিসেবে, তাদেরকে পদ বলে। আর সংকীর্ণ অর্থে পদ কি বলছে? শুধুমাত্র যুক্তি বাক্য গঠন করলেই সেই সকল শব্দকে আমরা পদ বলবো। যেমন তমাল হয় খুব ভালো ছেলে। এখানে দেখো, তমাল হয় খুব ভালো ছেলে, এই বাক্যটার মধ্যে তমাল হচ্ছে উদ্দেশ্য পদ এবং খুব ভালো ছেলে হচ্ছে বিধেয় পদ। তমাল হচ্ছে উদ্দেশ্য পদ, খুব ভালো ছেলে হচ্ছে বিধেয় পদ। আমরা আগেই বলেছিলাম যে পদ যদি হতে হয় তাহলে শব্দ বা শব্দ সমষ্টি যুক্তিবাক্যের উদ্দেশ্য বা বিধেয় হিসেবে বসে বা বসতে পারে, তাকে পদ বলে। এখানে একটি শব্দ দ্বারা উদ্দেশ্য পদ গঠিত হয়েছে, এখানে তিনটি শব্দ দ্বারা বিধেয় পদ গঠিত হয়েছে।
এক বা একাধিক শব্দ দ্বারা উদ্দেশ্য পদ গঠিত হতে পারে, এক বা একাধিক শব্দ দ্বারা বিধেয় পদ গঠিত হতে পারে। তো এখানে দেখো পদ ও শব্দ আমরা যখন আলোচনা করব তাহলে সব শব্দই কি পদ হবে? সকল শব্দই পদ নয়। কেন সকল শব্দই পদ নয়? কারণ সকল শব্দই উদ্দেশ্য বিধেয় হিসেবে বসতে পারে না। শুধুমাত্র যে সকল শব্দ বা শব্দ সমষ্টি যুক্তিবাক্যের উদ্দেশ্য বা বিধেয় হিসেবে বসে বা বসতে পারে তাদেরকে পদ বলা হচ্ছে। তাহলে শব্দগুণগুলো যে সকল শব্দ যুক্তিবাক্যে উদ্দেশ্য বা বিধেয় হিসেবে বসবে বা বসতে পারবে তাকে তুমি পদ বলছো। আর যে সকল শব্দ সমষ্টি যুক্তিবাক্যে নিজেই একাই উদ্দেশ্য বা বিধেয় হিসেবে বসতে পারে না তাকে তুমি পদ বলছো না। তারা কখনো কখনো সহপদযোগ্য শব্দ হচ্ছে, আবার কিছু শব্দ আছে যেগুলো পদ অযোগ্য শব্দ। কখনো কখনো অন্য শব্দের সাথে বসে সে তার অর্থ প্রকাশ করে, তখন তাদেরকে সহপদযোগ্য শব্দ বলা হচ্ছে, যে তারা সরাসরি পদ নয় কিন্তু তারা পদ হতে সাহায্য করে। তো আমরা পদ ও শব্দের পার্থক্য কি পেলাম? শব্দ গঠিত হয় এক বা একাধিক বর্ণ দ্বারা। আমরা যদি দেখি, তোমরা তোমাদের বই খুলে দেখতে পারো, তোমাদের হাতে যে কোনো রাইটারের বই থাকতে পারে, বাজারে প্রায় 20টির মতো বই পাওয়া যায়। তুমি তোমার পড়ার জন্য যে কোনো রাইটারের বই নিতে পারো, সেখানে তুমি মোটামুটি এই কথাগুলিই পাবে। তো কি হচ্ছে, যে সকল শব্দ গঠিত হয় এক বা একাধিক বর্ণ দিয়ে, পদ গঠিত হয় এক বা একাধিক শব্দ দিয়ে। শব্দের একাধিক অর্থ থাকে, কিন্তু আমরা যখন পদ হিসেবে সেই শব্দকে ব্যবহার করব তখন তার কেবলমাত্র একটাই অর্থ থাকবে। একাধিক অর্থে কোনো পদ শব্দকে আমরা পদ হিসেবে তখন ব্যবহার করি না। আচ্ছা, একটি যুক্তি বাক্যে মাত্র 2টি পদ থাকে, কিন্তু বাক্যে শব্দের সংখ্যা 2-এর বেশি থাকে। পদ 3 প্রকারের হয়, শব্দ 3 প্রকারের হয়: পদযোগ্য শব্দ, সহপদযোগ্য শব্দ এবং পদ অযোগ্য শব্দ। এর মধ্যে শুধুমাত্র পদযোগ্য শব্দগুলোই পদের অন্তর্ভুক্ত, সহপদযোগ্য শব্দ এবং পদ অযোগ্য শব্দগুলো পদের অন্তর্ভুক্ত নয়। একটি শব্দ দ্বারা আমাদের মনের ইচ্ছা, অনুভূতি, আবেগ প্রকাশিত হয়। পদ দ্বারা কেবলমাত্র চিন্তা প্রকাশিত হয়। এই কথাটা মাথায় রেখো, যে একটি শব্দ দ্বারা তুমি তোমার আবেগ, অনুভূতি, ইচ্ছাকে প্রকাশ করতে পারো, কিন্তু পদ দ্বারা শুধুমাত্র চিন্তাকে প্রকাশ করতে পারো, শুধুমাত্র তোমার মস্তিষ্কের ধারণাকে প্রকাশ করতে পারো। তাহলে এখন আমরা যদি বলি যে আগে আমরা কি বলেছিলাম, সেখানে কল্পনাও প্রকাশ করা যায়, সেখানেও কিন্তু ধারণা থাকে, কল্পনাতেও ধারণা থাকে, সে মস্তিষ্কে থাকে। ধারণার সাথে তুমি আর কিছু লাগিয়ে সেটাকে তুমি একটা ধারণা তৈরি করো। তার মানে পদ হচ্ছে চিন্তার বিষয়, আর শব্দ হচ্ছে চিন্তার বিষয় হতে পারে, আবেগ, অনুভূতির, ইচ্ছার বিষয় হতে পারে, আর অনেক কিছুই হতে পারে। চলো এবার আমরা একটু ঘুরে আসি। পদের শ্রেণী বিভাগ। এতক্ষণই আমি বলেছি পদের শ্রেণী বিভাগ। পদের শ্রেণী বিভাগে আমরা কি পাচ্ছি? পদযোগ্য শব্দ, সহপদযোগ্য শব্দ এবং পাবো হচ্ছে পদ অযোগ্য শব্দ। পদযোগ্য শব্দ দেখো, আমরা যখন বললাম ব্যাপক অর্থে পদ যখন বলেছিলাম তখনও পদযোগ্য শব্দ পেয়েছি, যখন আমরা সংকীর্ণ অর্থে পদ ব্যবহার করেছি তখনও পদযোগ্য শব্দ পেয়েছি। ব্যাপক অর্থে পদযোগ্য শব্দের সময় আমি কিছু শব্দ লিখেছিলাম: বই, কলম, রহিম, গাছপালা, এগুলো পদযোগ্য শব্দ। এবার দেখো, যখন আমি সংকীর্ণ অর্থে বলেছিলাম উদ্দেশ্য বিধেয় হওয়ার জন্য, তমাল পদযোগ্য শব্দ। এখন এখানে একটা বিষয় দেখো, খুব ভালো ছেলে, এই 3টা মিলে একটা পদ হয়েছে, 3টি শব্দ মিলে একটা পদ হয়েছে। এককভাবে যদি আমি বলি তাহলে এখানে ছেলে শব্দটি হচ্ছে পদযোগ্য শব্দ। এবার দেখো, কার্বেট রিডের মতে, কার্বেট রিড তোমার বইয়ে আছে, তোমাদের প্রত্যেকের বইয়ে আছে। কার্বেট রিড বলেছেন যে কখনো কখনো পদযোগ্য শব্দ এবং সহপদযোগ্য শব্দ নির্ভর করে সে তার ব্যবহারের উপর। সেটা কেমন দেখো, আমি বলছি তমাল হয় খুব ভালো ছেলে। দেখো, তমাল হয় খুব ভালো ছেলে। আমি যদি এখানে ছেলে না লিখতাম
তাহলেও কিন্তু বোঝা যাচ্ছে যে তমাল হয় খুব ভালো, তার মানে সে একটি ছেলে। ছেলে বলিনি। এবার দেখো মজার ব্যাপারটা, আমি খুব কেউ মুছে দিলাম। তাহলে কি হচ্ছে? তমাল হয় ভালো। এখানে উদ্দেশ্য পদ কি আছে দেখো, তমাল হয় ভালো। ভালো হচ্ছে, তমাল হচ্ছে উদ্দেশ্য পদ, ভালো হচ্ছে বিধেয় পদ। তার মানে তুমি কি ব্যবহার করছো? তমাল হয় ভালো, এখানে ভালোকে আমরা বিধেয় পদ রূপে ব্যবহার করছি। কিন্তু যখন আমি এটা বলছি তমাল হয় ভালো ছেলে, তখন ভালো সহপদযোগ্য শব্দ হয়ে যাচ্ছে এবং ছেলেটা পদযোগ্য শব্দ হচ্ছে। তখন ভালোটা সহপদযোগ্য শব্দ এবং ছেলে শব্দটা এখানে পদযোগ্য শব্দ হচ্ছে। আবার দেখো আমি এর আগে কি লিখেছিলাম, তমাল হয় খুব ভালো ছেলে। এই খুবকে কিন্তু কখনোই একা একা ব্যবহার করা যাচ্ছে না। খুব কখনো যুক্তিবাক্যের উদ্দেশ্য বা বিধেয় হতে পারে না। সে সব সময়ই কি থাকবে? সহপদযোগ্য শব্দ থাকবে। কিন্তু ভালো শব্দটা দেখো, কখনো সে পদযোগ্য হচ্ছে, আবার কখনো সে সহপদযোগ্য হচ্ছে। তাহলে কিসের উপর নির্ভর করছে? নির্ভর করছে তার ব্যবহারের উপর। তাহলে কি হচ্ছে? একটি পদযোগ্য শব্দ, একটি সহপদযোগ্য শব্দ তার ব্যবহারের উপর নির্ভর করে কখনো কখনো সে পদযোগ্য শব্দ হতে পারে, আবার কখনো কখনো সে সহপদযোগ্য শব্দ হতে পারে। আবার কতগুলো সহপদযোগ্য শব্দ আছে যারা কখনোই পদযোগ্য শব্দ হতে পারে না, যেমন সকল, সব, সমস্ত, এবং, ও, আর, যদি, তবে, কিন্তু, নতুবা, যেহেতু। এই জাতীয় শব্দগুলোকে যখন ব্যবহার করা হয় তখন তারা সব সময় সহপদযোগ্য শব্দ হিসেবেই থাকে, তারা কখনো পদযোগ্য শব্দ হতে পারে না। খুবের মতো, খুব যেমন কখনোই পদযোগ্য শব্দ হতে পারে না, ঠিক তেমনি এই শব্দগুলো এবং, ও, আর, যদি, তবে, এই সংযোজকগুলি, এই এবং, ও, আর, এখানে যদি আমি বলি সব, সমস্ত, সকল, সব, সমস্ত, সকল, যেহেতু, এরা সবসময় সহপদযোগ্য শব্দ, এরা কখনোই পদযোগ্য শব্দ হতে পারে না। আমি আশা করি সহপদযোগ্য শব্দের অংশটা তোমরা বুঝেছো। এবার চলো আমরা দেখে আসি পদ অযোগ্য শব্দ বলতে কোন শব্দগুলোকে বলা হয়। পদ অযোগ্য শব্দ হচ্ছে সেই শব্দ যে শব্দগুলো পদযোগ্য শব্দও নয়, মানে সে নিজে নিজে যুক্তিবাক্যের উদ্দেশ্য বা বিধেয় হতে পারে না, আবার সে অন্য শব্দের সাহায্য নিয়েও যুক্তিবাক্যের উদ্দেশ্য বা বিধেয় হতে পারে না। সেই সব শব্দগুলোকে বলা হচ্ছে পদ অযোগ্য বা পদ নিরপেক্ষ শব্দ। তোমার বইয়ে যেভাবেই থাকুক, পদ অযোগ্য শব্দ বা পদ নিরপেক্ষ শব্দ এর যে কোনো ভাবেই থাকতে পারে। এখন দেখো পদ অযোগ্য বা পদ নিরপেক্ষ শব্দ কোনগুলো। বাংলা ব্যাকরণে আমরা যখন বিস্ময়সূচক বাক্যগুলো ব্যবহার করি তার বিস্ময় চিহ্নের আগে আমরা কিছু শব্দ বসাই। সাবাস, বাহ, আহ, এই জাতীয় কিছু শব্দ থাকে। হায়, মরি মরি জাতীয় সঙ্গীতের মধ্যে আছে। তো এই জাতীয় শব্দগুলো যেগুলো বাংলা সাহিত্যে প্রয়োজনীয়, কিন্তু এগুলোকে যুক্তিবাক্যে লাগে না। যুক্তিবাক্যে কেন লাগে না? যুক্তিবাক্যটা হচ্ছে সেই বাক্য বাংলা ব্যাকরণের বিবরণিক বাক্য বা বর্ণনামূলক বাক্যটাই শুধুমাত্র যুক্তিবাক্য গ্রহণ করে। বাংলা ব্যাকরণে যে আর অন্য অন্য প্রকারগুলো আছে সেই প্রকারগুলোকে যুক্তিবাক্য রূপে গণনা করা হয় না বা সেই বাক্যগুলিকে যুক্তিবাক্যে নেয়াই হয় না। তার মানে কি হচ্ছে, যুক্তিবাক্য রূপে যদি তুমি পেতে চাও তাহলে সেই বাক্যগুলি হতে হবে বর্ণনামূলক বা বিবরণিক বাক্য, এবং বর্ণনামূলক বা বিবরণিক বাক্যে যে সকল শব্দ ব্যবহার করা যাবে শুধুমাত্র সেই সকল শব্দগুলোই পদযোগ্য ও সহপদযোগ্য শব্দ হতে পারে। তার মানে এখানে যদি এরা না থাকে, বাংলা ব্যাকরণের বা বিবরণিক বাক্যকে, অর্থাৎ তুমি তাকে যদি যুক্তি বাক্য রূপে উপস্থাপন করতে না পারো, যেমন আমরা যুক্তি বাক্য বলতে কেমন বাক্যকে বোঝাই? একটি উদ্দেশ্য পদ, একটি বিধেয় পদ, একটি সংযোজক দ্বারা। এটার মূলত হচ্ছে নিরপেক্ষ যুক্তি বাক্য। এছাড়াও আমরা অন্য অন্য যুক্তি বাক্য দেখতে পাবো, কিন্তু আমরা সাধারণত এই বাক্যটাকে স্ট্যান্ডার্ড বাক্য বলি, কারণ আমরা বিবরণিক বাক্যগুলি বা বাংলা ব্যাকরণের বর্ণনামূলক বাক্যগুলিকে এইভাবে ব্যাখ্যা করতে পারি।
এইভাবে উপস্থাপন করতে পারি। বাক্য এই তৃতীয় অধ্যায়ের শেষের দিকে বাক্য রূপান্তর আছে, সেখানে তুমি দেখবে সব বাক্যগুলোকেই তুমি এইভাবে উপস্থাপন করতে পারছো। যেহেতু বাকি বাক্যগুলোকে উপস্থাপন করা যাচ্ছে না, শুধুমাত্র বিবরণিক বাক্যটাকেই উপস্থাপন করা যাচ্ছে, সেহেতু এই বাক্যটাকেই কি বলা হচ্ছে, যুক্তি বাক্য বলা হচ্ছে। এবং ব্যাকরণিক বাক্যের মধ্যে বিবরণিক বাক্য বা বর্ণনামূলক বাক্যটাকেই যুক্তি বাক্যে নেওয়া হচ্ছে, বাকিগুলোকে নেওয়া হচ্ছে না। তো যে শব্দগুলি আমরা পাচ্ছি না সেগুলি হচ্ছে এরকম ছি, ছি ছি, যেগুলিকে আমরা পদযোগ্য শব্দ বলছি, হায় হায়, মরি মরি, হায় হায়, মরি মরি, এই ধরনের শব্দগুলো আমরা কখনোই ব্যবহার করব না। সব থেকে মজার ব্যাপার হচ্ছে যুক্তিবিদরা মনে করেন যে বাক্যগুলি বা যে শব্দগুলো যুক্তি বাক্যে ব্যবহার করার প্রয়োজন পড়ে না, সেই বাক্যগুলি মানুষের জীবনেও প্রয়োজন পড়ে না। মানুষের জীবনে যদি মরি মরি আমরা না বলি তাহলেও অবস্থা যা দাঁড়াবে, হায় হায় না বললেও সেই অবস্থা দাঁড়াবে, ছি ছি না বললেও বাস্তব ঘটনা যা থাকার সেটাই থেকে যাবে। এবং কোনো কোনো যুক্তিবিদ, অধিকাংশ যুক্তিবিদ এটা মনে করেন যে এই শব্দগুলো মানুষের জীবনে কখনো প্রয়োজন পড়ে না। এই শব্দগুলো ছাড়াই মানুষ তার জীবন সুশৃঙ্খলভাবে সুন্দরভাবে পরিচালিত করতে পারে। আসলে এটা যুক্তিবিদ্যা ক্লাস। আমরা যুক্তিবিদ্যা পড়ি কি জন্য? শুধু পরীক্ষা দেওয়ার জন্য। যে কোনো বিষয় শুধু পরীক্ষার জন্য পড়া হয় না, প্রত্যেকটা বিষয় জীবনের জন্য প্রয়োজন। এবং আমি যুক্তিবিদ্যা পড়ে আমার যা মনে হয়েছে, এখানে এমন কোনো বিষয়ই নেই যে বিষয়টা জীবনের জন্য প্রয়োজনীয় না। তোমরা যদি আমার সাথে থাকো, মানে আমার ক্লাসগুলি দেখতে থাকো, তাহলে তোমরা একটা সময় পরে বুঝতে পারবে যে আসলে এইখানে যুক্তিবিদ্যা শুধু জীবনের জন্যই প্রয়োজন। আমি মনে করি যুক্তিবিদ্যা এবং দর্শন অবশ্যই জীবনের জন্য প্রয়োজন। যে যুক্তিবিদ্যা চর্চা করে না, যে যুক্তিবিদ্যা পড়ে না, সে যে যুক্তিবিদ্যা পড়ে, তার দুজনের মধ্যে অনেক পার্থক্য থেকে যাবে জীবন পরিচালনার ক্ষেত্রে। জীবনের জন্য যুক্তিবিদ্যা জীবনের জন্য প্রয়োজন। তো অনেক কথা হলো, ধন্যবাদ সবাইকে। আগামী ক্লাস পর্যন্ত ভালো থাকো, সুস্থ থাকো, সুন্দর থাকো এবং ক্লাসগুলি দেখতে থাকো। অন্যদেরকে দেখার জন্য সুযোগ করে দাও। আবারও ধন্যবাদ দিয়ে শেষ করছি এখানে।